সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি রাঙ্গুনিয়া অনলাইন ক্লাসরুমে। আমি মোহাম্মদ আবু সায়েম, সহকারী প্রধান শিক্ষক, রাঙ্গুনিয়া আদর্শ ভূমকি পাইলট উচ্চ বিদ্যালয়। আমি মূলত অষ্টম, নবম, দশম শ্রেণীর যে ইংরেজি গ্রামার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি অনেক দিন যাবৎ। ইতিমধ্যে আমি 13টি ক্লাস আমাদের এই গ্রুপটিতে আপলোড করেছি। পাশাপাশি আজকে আমার চতুর্দশ ক্লাস অর্থাৎ 14তম ক্লাসে আমরা আজকে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সেস পার্ট 4। এই চেঞ্জিং সেন্টেন্সেস পার্ট 4 এর মধ্যে আজকে আমাদের আলোচনায় থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় অথবা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে আনা যায়। আমি শুরু থেকে তোমাদেরকে বলে আসছিলাম যে তোমরা যদি এই যে চেঞ্জিং সেন্টেন্সের যে নিয়মগুলো আমি দেখাচ্ছি সেগুলো একমুখী নিয়ম, তোমাদেরকে বিপরীতমুখী চিন্তা করতে হবে ঠিক বিপরীত কাজ করার জন্য। অর্থাৎ আমি আজকেও ঠিক ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ কীভাবে করা হয় সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি উল্টো চিন্তা করো, তো নিয়মগুলোকে যদি বিপরীতমুখী চিন্তা করো, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্সে নিয়ে আসতে পারবে। তবে শুরুতে বরাবরের মতো আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে কি, বিগত ক্লাসের যে বাড়ি কাজ, সেই বাড়ি কাজগুলো আমি একটু চেক করে তারপর আমার মূল আলোচনা যাই। তো আজকে আমি সেই কাজটাই করব। অর্থাৎ শুরুতে বিগত ক্লাসের যে বাড়ির কাজগুলো, সেই বাড়ির কাজগুলো আমি একটু চেক করে দেখব তোমাদের ঠিক আছে কিনা, সেটা তোমরা আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। পাশাপাশি কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেগুলো উত্তর দেখে ঠিক করে নেবে। এই যে গত ক্লাসে আমি তোমাদেরকে দিয়েছিলাম টোটাল 20টা সেন্টেন্স, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে রূপান্তর করার জন্য 10টা এবং অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার জন্য 10টা। আমি আজকে এই 20টা সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করছি, তারপর আমরা আমাদের মূল আলোচনায় যাব। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস পার্ট 4, ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ। আর এই ক্লাস মূলত অষ্টম, নবম এবং দশম এই 3 ক্লাসের জন্য প্রযোজ্য। পাশাপাশি অন্য ক্লাসে কেউ যদি সেটা স্টাডি করতে চায় করতে পারবে এবং কাজে লাগবে। এগুলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই চেঞ্জিং সেন্টেন্সগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সলিউশন অফ হোমওয়ার্ক পার্ট 3, এখানে নাম্বার 1 ছিল হোয়াট এ সাউন্ড স্লিপ ইট স্লেপ্ট। এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে হবে কি, প্রথমে সাবজেক্ট আনতে হবে। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আনতে হবে, এরপরে ভার্বটা আনতে হবে। তাহলে ইটের পরে ভার্বটা আসছে কি স্লেপ্ট, এরপরে এরপর আমরা বলেছিলাম কি হোয়াট থাকলে সেক্ষেত্রে ভেরি অথবা গ্রেট বসবে। যদি অ্যাডজেক্টিভ থাকে, এই যে সাউন্ড একটা অ্যাডজেক্টিভ, সেই কারণে এখানে ভেরি বসবে। আর যদি এখানে কোনো অ্যাডজেক্টিভ না থাকে, সরাসরি নাউন থাকে, তাহলে সেক্ষেত্রে গ্রেট বসবে। এখানে সাউন্ডটা অ্যাডজেক্টিভ বিধায় আমরা ভেরি ব্যবহার করছি। ইট স্লেপ্ট এ ভেরি সাউন্ড স্লিপ। নাম্বার 2, হাউ এনজয়েবল দ্য গেম ইজ। এটাকে যদি অ্যাসার্ট করা হয় তাহলে দ্য গেম ইজ ভেরি এনজয়েবল। নাম্বার 3, হোয়াট এ গ্রেট ফ্রেন্ড এ বুক ইজ। এটাকে অ্যাসার্ট করলে হবে কি, এ বুক ইজ এ ভেরি গ্রেট ফ্রেন্ড। অথবা এটাকে এ বুক ইজ এ গ্রেট ফ্রেন্ড, শুধু গ্রেট দিলে হবে, এই ক্ষেত্রে ভেরিটা ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। নাম্বার 4, উড দ্যাট আই ওয়ার এ মিলিয়নিয়ার। এটা অ্যাসার্টিভ করলে হবে কি, আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার। একটা নিয়ম দেখিয়েছিলাম, উড দ্যাট, ইফ বা হ্যাড, ওয়ার, এগুলো দিয়ে যদি সেন্টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট ব্যবহার করবে আই, ভার্ব ব্যবহার করবে উইশ। এই আই উইশটা এক্ষেত্রে এই স্ট্রাকচারের জন্য প্রযোজ্য। আই উইশ, এরপর সাবজেক্ট, এই অংশের মধ্যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা বসবে, তারপরে এরপর আয়ার বসাতে হবে, এরপর এ মিলিয়নিয়ার অর্থাৎ রেস্ট পার্ট। নাম্বার 5, হ্যাড ইউ দ্য উইংস অফ এ বার্ড। আই উইশ ইউ হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এই যে আই উইশ, এটা এখানে আমি ব্যবহার করার পরে এই সেন্টেন্সের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা ব্যবহার করলাম, এবং হ্যাড থাকলে ওই হ্যাডটাই ব্যবহার হবে। হ্যাড থাকলে ওই হ্যাডটাকে ব্যবহার করতে হবে সাবজেক্টে পরে, দ্য উইংস অফ এ বার্ড। এরপর দেখো নাম্বার 6, হাউ প্যাথেটিক দ্য ইনসিডেন্ট ওয়াজ। এটাকে অ্যাসার্টিভ করলে হবে কি, দ্য ইনসিডেন্ট ওয়াজ ভেরি প্যাথেটিক। হোয়াট এ শর্ট, এই হোয়াট এ শর্টের মধ্যে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব নাই। সাবজেক্ট এবং ভার্ব না থাকলে আমরা বলেছিলাম কি, ওই সেন্টেন্সের উপযোগী একটা সুইটেবল সাবজেক্ট এবং ভার্ব চিন্তা করে নেওয়ার জন্য। তাহলে আমরা যদি এখানে সাবজেক্ট হিসেবে ইট চিন্তা করি, ভার্ব হিসেবে যদি ইজ চিন্তা করি, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ায়, হোয়াট এ শর্ট ইট ইজ। এটাকে যখন আমরা
অ্যাসার্টিভ করবো তখন হবে কি ইট ইজ এ গ্রেট শট, অথবা আমরা ইট ওয়াজও চিন্তা করতে পারি, তখন হবে কি ইট ওয়াজ এ গ্রেট শট। ইট ইজ এ গ্রেট শট অথবা ইট ওয়াজ এ গ্রেট শট, দুটোই প্রযোজ্য। নাম্বার 8, ওয়ার আই এম মেরিটোরিয়াস লাইক ইউ, ওয়ার আই এম মেরিটোরিয়াস লাইক ইউ, এখানে এটা থাকতে পারে না থাকতে পারে। তাহলে অ্যাসার্টিভ হবে কি আই উইশ আই ওয়ার মেরিটোরিয়াস লাইক ইউ। মেরিটোরিয়াস এর আগে এটা এখানে আছে, তাহলে এখানে বসবে, না থাকলে বসবে না। নাম্বার 9, হাউ ইউজফুল অ্যান ইনভেনশন কম্পিউটার ইজ, এটাকে অ্যাসার্টিভ করলে হবে কি কম্পিউটার ইজ এ ভেরি ইউজফুল ইনভেনশন। নাম্বার 10, হাউ সিভিয়ারলি দ্য ডিউ ড্রপস, অ্যাসার্টিভ করলে হবে কি দ্য ডিউ ড্রপস ভেরি সিভিয়ারলি। এরপর আমরা দেখব তোমার কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হয়, সেই ধরনের যে 10টা কাজ দিয়েছিলাম সেই কাজগুলো। তো আমাদের নাম্বার 11, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার ইন বাংলাদেশ। হোয়াট এ বিগ রিভার দ্য পদ্মা ইজ ইন বাংলাদেশ, এই জায়গায় একটা ভেরি থাকতে পারে, না থাকলে সমস্যা নেই, থাকলে তোমাকে হোয়াট ব্যবহার করতে হবে, না থাকলে হোয়াট ব্যবহার করতে হবে। দি পদ্মা ইজ এ বিগ রিভার ইন বাংলাদেশ অথবা দি পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার ইন বাংলাদেশ। হোয়াট এ বিগ রিভার দি পদ্মা ইজ ইন বাংলাদেশ, এই যে ইন বাংলাদেশ এটা এই রিভারের পরে বসতে পারে, এই অংশটা ইন বাংলাদেশটা এখানেও তোমরা বসাতে পারবে। এরপর দেখো নাম্বার 12, বাংলাদেশি ফুড, এটা বাংলাদেশি ফুড ইজ ভেরি অ্যাপিটাইজিং, এটাকে যদি আমরা এক্সক্লেমেটরি করি তাহলে হবে কি হাউ অ্যাপিটাইজিং বাংলাদেশি ফুড ইজ, হাউ অ্যাপিটাইজিং বাংলাদেশি ফুড ইজ। নাম্বার 13, আই উইশ আই ওয়ার হাজি মোহাম্মদ মহসিন, এটাকে যদি আমরা এক্সক্লেমেটরি করি তাহলে এটা হবে কি ওয়ার আই হাজি মোহাম্মদ মহসিন, ওয়ার আই হাজি মোহাম্মদ মহসিন। নাম্বার 14, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এটাকে যদি আমরা এক্সক্লেমেটরি করি তাহলে আমরা পাবো কি হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। নাম্বার 15, অ্যাসিড থ্রোয়িং ইজ ভেরি হেইনাস অ্যাক্ট, এটার অ্যান্সারটা হবে কি হাউ হেইনাস অ্যাক্ট অ্যাসিড থ্রোয়িং ইজ, হাউ হেইনাস অ্যাক্ট অ্যাসিড থ্রোয়িং ইজ, হাউ হেইনাস অ্যাক্ট অ্যাসিড থ্রোয়িং ইজ। Number 16, trees are very important in our life, এটাকে যদি আমরা এক্সক্লেমেটরি করি তাহলে হবে হাউ ইম্পর্টেন্ট ট্রিজ আর ইন আওয়ার লাইফ, হাউ ইম্পর্টেন্ট ট্রিজ আর ইন আওয়ার লাইফ। এরপর 17, আই উইশ আই কুড প্লে ইট, এক্সক্লেমেটরি করলে উড দ্যাট আই কুড প্লে ইট, উড দ্যাট আই কুড প্লে ইট। নাম্বার 18, ইট ইজ এ ভেরি ইজি সিস্টেম টু অপারেট, এটাকে যদি আমরা এক্সক্লেমেটরি করি তাহলে হবে কি হোয়াট অ্যান ইজি সিস্টেম ইট ইজ টু অপারেট। নাম্বার 19, মহসিন ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ইন হিজ ক্লাস, এক্সক্লেমেটরি করলে হোয়াট এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট মহসিন ইজ। নাম্বার 20, রিয়াদ ইজ এ ভেরি ইন্ডাস্ট্রিয়াস বয়, এটাকে আমরা এক্সক্লেমেটরি করলে পাবো কি হোয়াট অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় রিয়াদ ইজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের যে অ্যান্সার সেই অ্যান্সারের সাথে এগুলা একটু মিলাবে, মিলিয়ে কোথাও কোনো সমস্যা থাকলে সেগুলো সংশোধন করে নেবে। আজকে আমাদের যে মূল আলোচ্য বিষয় অর্থাৎ ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, সেই ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে আমরা এখন চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমরা যে সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভে রূপান্তর করবো, যে ইম্পারেটিভ বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আসলে কীরকম বা কোন ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। বেসিক্যালি যে সকল সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয় স্ট্রাকচারের মধ্যে দেখবে যে শুরুতে যে সেন্টেন্সগুলোতে মেইন ভার্ব আছে সেই সেন্টেন্সগুলোই মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে ডু নট দিয়ে সেন্টেন্সটা শুরু হয়। আবার ডু নট ছাড়া, মেইন ভার্ব ছাড়া আরেক ধরনের পার্টস অফ স্পিচ শুরুতে থাকতে পারে, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব, যেমন নেভার, অলওয়েজ, সামটাইমস, এই টাইপের একটা অ্যাডভার্ব শুরুতে থাকতে পারে। তবে আমাদেরকে বেসিক্যালি যেটা মনে রাখতে হবে কি, যে সেন্টেন্সটার সাবজেক্ট ব্যতীত
মেইন ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্টটা এখানে হচ্ছে সেকেন্ড পার্সন, অর্থাৎ ইউকে এখানে সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হয়, এবং সেই ইউটা কিন্তু এই ধরনের সেন্টেন্সে উজ্জ্ব থাকবে এবং মেইন ভার্বটা দিয়েই মূলত সেন্টেন্সটা শুরু হবে। এর বাইরে তোমার সেন্টেন্সের শুরুতে যদি তোমার ইয়ে থাকে, এই যে যেটা বলছিলাম কি, আরেক ধরনের সেন্টেন্স হচ্ছে কি লেট দিয়ে থাকে সেন্টেন্সটা, ওইটাও একটা মেইন ভার্ব অ্যাকচুয়ালি। যাক, আমাদের মনে রাখতে হবে কি, যে সকল সেন্টেন্স বেসিক্যালি মেইন ভার্ব দিয়ে শুরু হবে সেই সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। আর এই ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে, আমরা যদি এটাকে ডিফাইন করতে যাই, এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই, তাহলে হবে কি, যে সেন্টেন্স দ্বারা কমান্ড বা নির্দেশনা প্রদান করা হয়, যে সেন্টেন্সের মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়, যেমন নির্দেশনাটা হতে পারে একটা আদেশ, উপদেশ, অনুরোধ, তারপর তোমার এই যে হতে পারে নিষেধাজ্ঞা, এই ধরনের যে কমান্ডসগুলো দেওয়া হয় যে সেন্টেন্সের মাধ্যমে, সেই সেন্টেন্সটাই বেসিক্যালি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝবো, যে সেন্টেন্সের মাধ্যমে কোনো কমান্ড বোঝানো হয়, যে সেন্টেন্সটা শুরুতে কোনো সাবজেক্ট উল্লেখ থাকে না, যে সেন্টেন্সটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়, সেই সেন্টেন্সটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা একটু দেখি, হোয়াট ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করি তাহলে হবে কি, দেখো, দি সেন্টেন্স ইজ ইউজড টু কনভে এ কমান্ড, এ রিকোয়েস্ট অর ফরবিডেন্স ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সটা দ্বারা কোনো ধরনের নির্দেশনা, অনুরোধ, নিষেধাজ্ঞা ইত্যাদি তোমার কি করা হয়, প্রকাশ করা হয়, বা ইত্যাদি প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়, সেই সেন্টেন্সটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। দিস টাইপ অফ সেন্টেন্স জেনারেলি টেকস দ্য সেকেন্ড পারসন ফর দ্য সাবজেক্ট। অর্থাৎ এই সেন্টেন্সগুলোতে সাধারণত সেকেন্ড পারসন অর্থাৎ ইউটাই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, বাট দ্য সাবজেক্ট রিমেইনস হিডেন। কিন্তু সাবজেক্ট এখানে কি থাকে, উজ্জ্ব থাকে। যেমন আমরা কয়েকটা স্ট্রাকচারে এই সেন্টেন্সগুলোকে পাবো। স্ট্রাকচার 1, শুরুতে মেইন ভার্ব, আগে বলেছিলাম মেইন ভার্ব, এরপর অবজেক্ট, এরপর এক্সটেনশন। শুরুতে মেইন ভার্ব, এরপর অবজেক্ট, এরপরে এক্সটেনশন, এটা এক ধরনের স্ট্রাকচার। যেমন স্পিক দ্য ট্রুথ, এখানে স্পিকটা হচ্ছে মেইন ভার্ব, দ্য ট্রুথ হচ্ছে অবজেক্ট। এক্সটেনশন থাকাটা বাধ্যতামূলক না, থাকতে পারে নাও থাকতে পারে, অর্থাৎ অবজেক্ট সহ বাড়তি অংশ এটাকে এক্সটেনশন বলা হয়। তো আমি এখানে আলাদা করে দেখিয়েছি, অবজেক্ট একটাকে দেখিয়েছি, এক্সটেনশন অর্থাৎ অবজেক্ট ব্যতীত আর কিছু যদি এখানে থাকে তাহলে সেটাকে আমরা এক্সটেনশন বলবো। নাম্বার 2, এর শুরুতে থাকবে ডু নট, এরপরে মেইন ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে এক্সটেনশন, অর্থাৎ এটা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা। যেমন ডু নট টেল এ লাই, তাহলে শুরুতে আছে কি ডু নট, এরপর মেইন ভার্ব হচ্ছে টেল, এরপর অবজেক্ট হচ্ছে এ লাই। স্ট্রাকচার 3, শুরুতে একটা অ্যাডভার্ব, এরপরে মেইন ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে এক্সটেনশন, অর্থাৎ এই যে বলেছিলাম শুরুতে একটা অ্যাডভার্ব থাকতে পারে। যেমন জাস্ট লিভ মি অ্যালোন, জাস্ট লিভ মি অ্যালোন, এটা এই জাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব, এরপরে লিভটা হচ্ছে মেইন ভার্ব, এরপরে হচ্ছে মি অবজেক্ট, এরপরে এটা একটা অ্যাডভার্ব, এটাকে আমরা এক্সটেনশন বলবো। স্ট্রাকচার 4, এটা লেট দিয়ে শুরু হবে, লেট এর পরে অবজেক্ট, অবজেক্টের পরে মেইন ভার্ব, মেইন ভার্ব পরে এক্সটেনশন। যেমন সেটা হতে পারে কি, লেট আস হেল্প দ্য বয়, এই যে লেট, এরপর অবজেক্ট আস, মেইন ভার্ব হেল্প, এরপর দি বয় হচ্ছে অবজেক্ট, অথবা এক্সটেনশনও থাকতে পারে। তাহলে আরেকবার দেখে নিই, হোয়াট ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স? দ্য সেন্টেন্স হুইচ ইজ ইউজড টু কনভে কমান্ড, a request or forbiddance is called an imperative sentence. This type of sentence generally takes the second person for the subject, but the subject remains hidden. এখানে দেখো, আমরা এখন রুলে চলে আসছি, অর্থাৎ কিভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ থেকে আমরা অ্যাসার্টিভে নিয়ে যাব। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কয়েকটা রুল আমরা ফলো করব। সেই রুলগুলোর মধ্যে প্রথম রুলটা দেখো, প্রথম রুলটা হচ্ছে সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বোধক হয়, তাহলে সেটাকে তোমার অ্যাসার্টিভ করার সময় প্রথমে সাবজেক্ট আনবে। অ্যাসার্টিভের গঠন কি? অ্যাসার্টিভের গঠনের মধ্যে শুরুতে কিন্তু সাবজেক্ট থাকতে হবে, সাবজেক্টে পরে ভার্ব বসবে।
তাহলে এই জন্য এখানে আমাদের প্রথমে সাবজেক্ট লাগবে, সাবজেক্টের পরে একটা শুড ব্যবহার করতে হবে। এই দেখো এটা কিন্তু এই শুডটা বাইরে থেকে আনতে হবে তোমাকে, অর্থাৎ এই মডেল অক্সিলারিটা তোমাকে ব্যবহার করতে হবে মেইন ভার্বের পূর্বে। অর্থাৎ যদি ইম্পারেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করতে হয় তাহলে সাবজেক্টের পরে একটা এখানে শুড ব্যবহার করতে হবে, শুডের পরে মেইন ভার্বটা অপরিবর্তিত অবস্থায় বসবে এবং এরপরে এক্সটেনশন করবে। যেমন দেখো ডু দ্য ওয়ার্ক, এই ডু দ্য ওয়ার্কের মধ্যে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্টটা আমি কোথায় পেলাম? সাবজেক্টটা ওই যে বললাম সাবজেক্ট ইউ এখানে মনে মনে আছে, অর্থাৎ এখানে সাবজেক্টটা উজ্জ আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে সেটা উজ্জ থাকে, কিন্তু অ্যাসার্টিভ করার সময় সেটা দৃশ্যমান হয়ে যায়। এই জন্য এখানে ওই ইউটা সাবজেক্ট হিসেবে বসছে, ইউ। এরপরে শুড, শুডের পরে মেইন ভার্ব ডু, এরপর হচ্ছে অবজেক্ট দি ওয়ার্ক। নাম্বার 2, পুট অফ দ্য লাইট, এখানেও আমরা সাবজেক্ট ব্যবহার করবো ইউ, এরপর আমরা ব্যবহার করবো শুড, স্ট্রাকচারে বলা আছে শুড ব্যবহার করতে হবে, এরপরে পুট অফ দ্য লাইট। ওবে ইয়োর সিনিয়র্স, অ্যাসার্টিভ, ইউ শুড ওবে ইয়োর সিনিয়র্স। এই হচ্ছে রুল 1। তাহলে আমরা এখানে আমরা কি শিখলাম? আমরা এখানে কি এটা শিখলাম যে কি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি হ্যাঁ বোধক হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে অ্যাসার্টিভ করার সময় প্রথমে সাবজেক্ট আনবো, সাবজেক্টের পরে শুড ব্যবহার করবো, শুডের পরে মেইন ভার্বটা বসবে অপরিবর্তিত অবস্থা এবং এরপরে আর যা থাকে সেগুলো এরপর পর বসে যাবে। রুল 2, এই রুল 2 তে বলা হচ্ছে কি প্লিজ বা কাইন্ডলি যদি থাকে, প্লিজ বা কাইন্ডলি যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ব্যবহার করবে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, এই অংশটা শুরুতে বসাবে, বসাবার পরে মেইন ভার্ব থেকে বাদ বাকি অংশটা বসে যাবে। তাহলে প্লিজ বা কাইন্ডলি থাকলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু এর পরে মেইন ভার্বটা বসবে, এরপরে বাকি অংশগুলো অপরিবর্তিত অবস্থায় বসবে। যেমন প্লিজ হেল্প মি, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, যে স্ট্রাকচার আছে ইউ আর রিকোয়েস্টেড টু, আমরা এতটুকু বসালাম, এরপর মেইন ভার্ব। প্লিজটা কিন্তু আর এটার কোনো কাজ নাই, যেহেতু আমরা ইউ আর রিকোয়েস্টেড টু বসাইছি, বসাবার ফলে এই প্লিজের কার্যকারিতা শেষ। এরপরে হেল্প, মেইন ভার্বটা এখানে বসছে, এরপরে হেল্পের পর যা থাকে সেগুলো এখানে বসে যাবে। আরেকটা দেখো কাইন্ডলি ডু মি এ ফেভার, কাইন্ডলি ডু মি এ ফেভার, এটাকে অ্যাসার্টিভ করলে আমরা পাবো কি ইউ আর রিকোয়েস্টেড টু ডু মি এ ফেভার, ইউ আর রিকোয়েস্টেড টু ডু মি এ ফেভার। এরপর দেখো নাম্বার 3, টেক কেয়ার অফ ইয়োর সেলফ প্লিজ, এই যে প্লিজটা শুরুতে থাকবে এমন কোনো কথা নাই, এটা একেবারে পরেও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে একই নিয়ম, ইউ আর রিকোয়েস্টেড টু টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ইউ আর রিকোয়েস্টেড টু টেক কেয়ার অফ ইয়োর সেলফ। এরপর আমরা যাব রুল 3-তে। রুল 3 দেখো ডু নট থাকলে, ওই যে প্রথম যে নিয়মটা আমি দেখিয়েছিলাম সেই নিয়মটা ছিল হামুদক থাকলে, আর এটা ডু নট থাকা মানে সেন্টেন্সটা নেগেটিভ হলে তখন বাড়তি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে শুডের পর একটা নট বসাতে হবে, তেমন কিছু না। অর্থাৎ ওইটা যদি প্রথমটাতে আমরা অ্যাফার্মেটিভের জন্য এখানে সাবজেক্টের পরে শুড বসিয়েছিলাম, ঠিক আছে, এখানে ডু নট বা নেগেটিভ হলে একটা নট যোগ করতে হবে শুধু, তার মানে ইউ শুড নট, এরপরে মেইন ভার্ব, এরপর অবজেক্ট, এরপর এক্সটেনশন বা যা যা থাকে। যেমন ডু নট রান ইন দ্য সান, এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করলে হবে কি ইউ শুড নট রান ইন দ্য সান, ডু নট রান ইন দ্য সান, এটাকে অ্যাসার্টিভ করলে হবে কি ইউ শুড নট রান ইন দ্য সান। নাম্বার 2, ডু নট কোয়ারেল উইথ এনিবডি, এটাকে অ্যাসার্টিভ করলে হবে কি ইউ শুড নট কোয়ারেল উইথ এনিবডি, ইউ শুড নট কোয়ারেল উইথ এনিবডি। নাম্বার 3, ডু নট রান আফটার মানি, এটাকে যদি আমরা নেগেটিভ করি বলো দেখি কি হবে, এটাকে নেগেটিভ করলে হবে কি ইউ শুড নট রান আফটার মানি, ইউ শুড নট রান আফটার মানি। এই হচ্ছে রুল 3। তাহলে নেগেটিভ হলে আমরা সেক্ষেত্রে শুডের পর একটা নট ব্যবহার করব। এরপর আমরা যাব রুল 4-এ। রুল 4-এ দেখো লেটাস বা লেটস, লেটাস লং ফর্ম, লেটস হচ্ছে শর্ট ফর্ম। লেটাস বা লেটস যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে কি শুরুতে উই,
এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে কিন্তু উই। আমরা তখন এর আগে কিন্তু দেখেছিলাম কি সবগুলো ইউ, কিন্তু এখানে লেট এর পরে যদি আস থাকে তাহলে সেক্ষেত্রে সাবজেক্টে ব্যবহার করতে হবে উই। তাহলে এরপরে শুড বসবে, শুডের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে এক্সটেনশন। শুধুমাত্র সাবজেক্টের জায়গাটা একটু তোমাকে খেয়াল রাখতে হবে। লেট দিয়ে সেন্টেন্স হলে লেট এর পরে যদি আস থাকে তাহলে সেক্ষেত্রে উই বসাতে হবে। যেমন লেট আস গো আউট ফর এ ওয়াক, এটাকে যদি আমরা অ্যাসাইড করি উই শুড গো আউট ফর এ ওয়াক, উই শুড গো আউট ফর এ ওয়াক। নাম্বার 2, লেটস সলভ দ্য ম্যাটার, এটাকে যদি আমরা অ্যাসাইড করি উই শুড সলভ দ্য ম্যাটার, উই শুড সলভ দ্য ম্যাটার। এরপরে আমরা যাব রুল 5-এ। রুল 5-এ কি বলা হচ্ছে দেখো, লেট এর পরে সেকেন্ড বা থার্ড পারসন যদি থাকে, আমরা এর আগে দেখেছিলাম আস মানে ফার্স্ট পারসন সেটা, আর যদি এটা যদি আস এর পরিবর্তে অন্য কোনো নাউন বা প্রনাউন থাকে, অন্য কোনো নাউন বা প্রনাউন অর্থাৎ সেকেন্ড বা থার্ড পারসন যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের পরে মাইট বসাতে হবে। মাইট, ওখানে আমরা ব্যবহার করছিলাম শুড, এখানে বসাবে মাইট, এরপরে মেইন ভার্বটা বসবে, এক্সটেনশন বসবে। এখানে যেমন আমরা উদাহরণ যদি দেখি, লেট হিম প্লে ফুটবল, এই যে সাবজেক্টটা, আমরা কিন্তু সাবজেক্টটা ব্যবহার করবো লেটের পরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের নমিনেটিভ কেস, অর্থাৎ লেটের পরে এখানে হিম আছে, হিমকে নমিনেটিভ করতে হবে। নমিনেটিভ করলে আমরা পাবো কি, নমিনেটিভ কেস করলে পাবো কি হি, এই হিটা এখানে সাবজেক্ট হিসেবে বসবে। তাহলে হি মাইট প্লে ফুটবল। তাহলে খেয়াল রাখতে হবে লেটের পরে যদি সেকেন্ড বা থার্ড পারসন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মোডাল অক্সিলারি ব্যবহার করবো মাইট, এবং এখানে সাবজেক্ট হবে লেটের পরবর্তী যে অবজেক্টটা থাকে, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটার নমিনেটিভ কেস, সেটা নমিনেটিভ কেস করে সাবজেক্ট হিসেবে বসবে, আর সাবজেক্ট মানে এখানে নমিনেটিভ কেস হিসেবে বসবে। আরেকটা দেখো, লেট দ্য বয় কামিং, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি দি বয় মাইট কামিং, দি বয় মাইট কামিং। তাহলে এই হচ্ছে তোমার ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করার নিয়ম। এই 5টা নিয়মের মাধ্যমে তোমাকে মূলত ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে 1 নম্বর আমরা বলেছিলাম কি, 1 নম্বরে আমরা বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি হ্যাঁ বোধক হয় তাহলে সেক্ষেত্রে অ্যাসার্টিভ করবে কীভাবে, সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড, শুডের পরে মেইন ভার্ব থেকে বাকি অংশগুলো। 2 নম্বরে আমরা বলেছিলাম যদি প্লিজ বা কাইন্ডলি থাকে, প্লিজ বা কাইন্ডলি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইউ আর রিকোয়েস্টেড টু, শুরুতে আমরা ব্যবহার করবো ইউ আর রিকোয়েস্টেড টু, এরপর ভার্ব থেকে বাকি অংশ। 3 নম্বরে আমরা বলেছিলাম কি ডু নট দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয়, অর্থাৎ যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে শুডের পর একটা আমরা কি বসাবো, নট বসাবো, অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্ট পরে শুড, শুডের পরে নট, তারপর মেইন ভার্ব, তারপর বাদ বাকি অংশগুলো। 4 নম্বর আমরা বলেছিলাম কি, 4 নম্বর আমরা বলেছিলাম লেটের পরে যদি আস থাকে, লেটের পরে যদি আস থাকে তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট হবে উই এবং এরপরে শুড, মেইন ভার্ব, বাদ বাকি অংশ। লেটের পরে আস থাকলে লেটস অথবা লেটাস। আর 5 নম্বর আমরা বলেছি কি, 5 নম্বর বলেছি লেটের পরে যদি অন্য কোনো সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, অর্থাৎ লেটের পরে আস এর ব্যতীত, আস না বসে অন্য কোনো অবজেক্ট যদি বসে, যেমন সেটা সেকেন্ড পারসন হতে পারে, থার্ড পারসন হতে পারে, সেটাকে আমরা সাবজেক্ট করব অ্যাসার্টিভে, অর্থাৎ ওই অবজেক্টটাকে আমরা এখানে নমিনেটিভ কেস করে সাবজেক্ট করে ফেলবো, তারপর আমরা মাইট বসাবো, এখানে আমরা বসাবো মাইট। লেটাস থাকলে শুড, আর লেটের পরে অন্য অবজেক্ট থাকলে সেক্ষেত্রে আমরা বসাবো মাইট, এরপরে মেইন ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে বাদ বাকি অংশ। তাহলে এই 5টা নিয়মের মাধ্যমে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ করার চেষ্টা করবে এবং বিপরীতমুখী চিন্তা করবে। বিপরীতমুখী চিন্তা করলে দেখবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি নিয়ে আসতে পারবে। যেমন ধরো এই যে এখানে আছে কি হি মাইট প্লে ফুটবল, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ মাইট আছে, তার মানে এটাকে লেটের মাধ্যমে করতে হবে এবং লেটের পরে এই জায়গায় যে সাবজেক্ট আছে হি, সেটাকে অবজেক্ট করে বসাতে হবে, লেট হিম প্লে ফুটবল। এবার প্রত্যেকটা নিয়ম যদি তুমি উল্টো থেকে চিন্তা করো, উল্টো থেকে দেখো, তাহলে দেখবে তুমি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো করতে পারবে। তাহলে কিছু বাড়ি কাজ দিচ্ছি, সেই বাড়ি কাজগুলো তোমরা এই নিয়মগুলোর আলোকে বাসায় করবে, করার পরে আগামী ক্লাসে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে তোমরা যারা বরাবরের মতো মেসেঞ্জারে আমাকে অ্যান্সার পাঠাচ্ছ, তোমরা অ্যান্সার পাঠাবে, আমি যতটা দ্রুত সাথে সম্ভব আমি তোমাদেরকে অ্যান্সারগুলো চেক করে দেবো। তাহলে আজকের বাড়ির কাজগুলো হচ্ছে এই 5টা সেন্টেন্সকে তোমরা অ্যাসার্টিভ করবে আর এই 5টা সেন্টেন্সকে তোমরা ইম্পারেটিভ করবে। প্রথম সেন্টেন্সটা দেখো, লেটস চেক ইনসাইড। নাম্বার 2, ডু নট ওয়েস্ট ইউর টাইম।
Number 3, stand up. Number 4, please give me your pen. Number 5, let him tell a story. এই 5টা সেন্টেন্সকে তোমাদের করতে হবে অ্যাসার্টিভ। আর নাম্বার 6 থেকে 10 এগুলো করবে ইম্পারেটিভ। এগুলো অ্যাসার্টিভে দেওয়া আছে, এগুলোকে ইম্পারেটিভ করবে। যেমন নাম্বার 6 আছে কি, ইউ শুড গিভ আপ দিস। নাম্বার 7, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। নাম্বার 8, দে মাইট ওয়াচ টেলিভিশন। নাম্বার 9, উই শুড ডিসকাস ইট। নাম্বার 10, ইউ শুড নেভার টেল এ লাই। তাহলে এই 10টা সেন্টেন্স হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। আরেকবার ভালো করে দেখে নাও এবং খাতায় লিখে নাও। লিখে সেগুলো তোমরা আজকেই শেষ করবে এবং শেষ করে আমাকে মেসেঞ্জারে যারা পাঠাচ্ছ তারা মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। আমি রাতের মধ্যে সম্ভব হলে চেক করে তোমাদেরকে উত্তরটা জানিয়ে দেবো, ঠিক আছে কিনা, আর নতুবা আগামীকাল সেটার সমাধান তোমাদেরকে দেবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমরা তাহলে আগামী ক্লাসে অর্থাৎ এখন আমরা মূলত যেই মিনিংফুল সেন্টেন্সগুলোর পারস্পরিক পরিবর্তন সেগুলোর আলোচনা শেষ করেছি। আগামী ক্লাসে আমি শুরু করব ডিগ্রি, অর্থাৎ বিভিন্ন ধরনের ডিগ্রির মধ্যে কিভাবে পরিবর্তন হয়, অর্থাৎ এই যে ডিগ্রির মধ্যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলোর মধ্যে কীভাবে পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো যেহেতু আমি ডিগ্রি নিয়ে আলোচনা করব, সেই কারণে তোমাদের কাজ হবে ডিগ্রির প্রাথমিক যে ধারণা সেই ধারণাটা তোমাদের মেইন বই, বিশেষ করে যে গ্রামার বই, সেই গ্রামার বইতে ওই চ্যাপ্টারে গিয়ে তোমরা ডিগ্রি সম্পর্কে যে আলোচনা আছে সেগুলো একটু পড়বে এবং বোঝার চেষ্টা করবে। তোমরা যদি ডিগ্রি সম্পর্কে আলোচনাটা আগে থেকে পড়া থাকে তোমাদের, তাহলে আমি আলোচনা করার সময় তোমাদের সেটা বুঝতে সহজ হবে। আর যদি কোনো ধারণাই না থাকে তাহলে সেটা সেই ক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হয়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ক্লাস নিয়ে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।